দীর্ঘ ১২টি বছর পর আজ হঠাৎ মিথিলার সাথে দেখা। মিথিলা আমার প্রথম ভালোবাসা ছিল। ভেবেছিলাম ও আমাকে দেখেই পাগলের মতো দৌড়ে কাছে আসবে, জানতে চাইবে কেমন আছি, ওর বাবাকে কেন নিষ্ঠুরের মতো খুন করেছিলাম। কিন্তু না, ও আমার পাশ কেটেই চলে গেল। একটিবারের জন্য আমার দিকে ফিরে তাকালো না। যে মেয়েটি আমাকে ছাড়া এক মুহূর্তের জন্য থাকতে পারতো না, সে আজ আমার দিকে একটিবারের জন্য ফিরেও তাকালো না। অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এই যে শুনছেন? জি, আমাকে বলছেন নাকি? হুম। আপনাকে। আপনি মাহফুজ ভাই না? জি, আমি মাহফুজ। জেল থেকে কবে ছাড়া পেলেন? এই তো আজকেই। আমাকে চিনতে পেরেছেন? না, ঠিক চিনতে পারিনি। আমি শিমলা, ওই যে মিথিলার বান্ধবী। ও আচ্ছা। আচ্ছা, আপনি মিথিলার বাবাকে কেন খুন করলেন? বিশ্বাস করো শিমলা, আমি সত্যি বলছি। আমি মিথিলার বাবাকে খুন করিনি। দারোয়ান মামা তো নিজ চোখে দেখেছে। যে ছুরি দিয়ে মিথিলার বাবাকে খুন করা হয়েছে সেটা আপনার হাতে পাওয়া গেছে। আর যখন মিথিলার বাবা খুন হয়েছে তখন বাসায় কেবল আপনি আর মিথিলার বাবা ছিলেন। তাহলে কোন যুক্তিতে বিশ্বাস করব আপনি আসলে খুনি নন? হুম, তা ঠিক। কোনো প্রমাণ না থাকায় ১২টি বছর কাটানো লেগেছে জেলখানায়। একটু আগে মিথিলাকে দেখলাম। কি বলছেন? পাগল নাকি? মিথিলা আসবে থেকে? কেন? আমি তো এই কিছুক্ষণ আগেই মিথিলাকে এই রাস্তা দিয়ে চলে যেতে দেখলাম। আপনি কি আমার সাথে মজা নিচ্ছেন? মিথিলা তো আরও ২ বছর আগে মারা গেছে। মানে কি? কি বলছো? হুম, ঠিকই বলছি। ২ বছর আগে ২ দিন ধরে মিথিলাকে বাসায় খুঁজে পাওয়া যাচ্ছিল না। ২ দিন পর ওর লাশ পাওয়া যায় ওদের বাসার পাশের পুকুর ঘাটে। খুব বাজে অবস্থায় পাওয়া যায় ওকে। ওর শরীরে কোনো জামা কাপড় ছিল না। ওর পুরো শরীরটাতেই নখের আঁচড় ছিল। কেউ কেউ বলছে ওকে ধর্ষণ করা হয়েছে, আবার কেউ কেউ বলছে কোনো নেকড়ের শিকার হয়েছে। শিমলার কথাটি শুনে নিজেকে স্থির রাখার চেষ্টা করছিলাম। শিমলা বলতে লাগলো, মিথিলা মারা যাওয়ার কিছুদিন পর ওর মা কোথায় যেন চলে যায়। এখনো ওর মায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। কোথায় আছে? কেমন আছে? আচ্ছা, আপনার সাথে আবার পরে কথা হবে। আমার হাজব্যান্ড এসেছে, আমাকে যেতে হবে। আমি তাহলে আসি। আচ্ছা। রাত্রিবেলা ল্যাম্পপোস্টের আলো ধরে হাঁটছি। গন্তব্য অজানা, চারিদিক নিস্তব্ধ, সবাই গভীর ঘুমে কাতর। রাস্তায় এখনো দু একটা গাড়ি চলাচল করছে। মিথিলাকে খুব মনে পড়ছে। ওকে খুব দেখতে ইচ্ছে করছে। চিৎকার দিয়ে বলতে ইচ্ছে হচ্ছে, আমি খুন করিনি। নিজের ভিতর তৈরি হয় প্রতিশোধের নেশা। সুন্দর নিষ্পাপ মনটা তৈরি হয় পাষাণ হৃদয়ে। এই তো ১২টা বছর আগে আব্বুর বদলি হয় ঢাকা থেকে কুমিল্লা। সকাল সকাল বাসার সকল মালামাল গুছিয়ে ট্রাক দিয়ে পুরো ফ্যামিলি কুমিল্লায় চলে আসি। তখন আমি ক্লাস 5-এ পড়ি। আব্বু আমাকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। বেশ ভালোই কাটছিল দিনগুলো। বন্ধুদের সাথে খেলাধুলা, আড্ডা, দুষ্টুমি। আমাদের বাসার পাশেই ছিল মিথিলার বাসা। আর মিথিলাও ওই স্কুলেই পড়তো, যার কারণে মিথিলার সাথে আমার খুব গভীর বন্ধুত্ব হয়। একসাথেই স্কুলে যেতাম, আবার একসাথেই আসতাম। মিথিলা ছিল খুব হাসি খুশি একটা মেয়ে। সব সময় হাসতো। ওর ভিতর কোনো কষ্টই ছিল না। ও হাসলে ওর গালে টোল পড়তো। ওর হাসিটা খুব মিষ্টি ছিল। আমাদের বন্ধুত্বটা আরও গভীর হতে লাগলো। ইদানিং মিথিলাকে নিয়ে স্বপ্নও দেখা শুরু করি আমি। ওর প্রতি ভালো লাগা শুরু করে। বন্ধুদের সাথে বিষয়টা শেয়ার করি। তখন প্রেম টেম এসব তেমন বুঝতাম না। ছোটবেলা থেকেই আমার একটা বাজে অভ্যাস ছিল। উল্টাপাল্টা কথা বললেই আমার মাথা গরম হয়ে যেত। কিছুদিন যাওয়ার পর আব্বু মারা যায়। আব্বু খুব অসুস্থ হয়ে পড়েন। আমাদের পরিবারের একমাত্র সন্তান আমি। পড়াশোনায় ততটা ভালো ছাত্র হিসেবে ছিলাম না, তবে আমার রোল সবসময় 10-এর মধ্যেই ছিল। মিথিলার বাবার সাথে প্রায়ই দাবা খেলতাম। মিথিলার বাবার সবচেয়ে প্রিয় খেলা ছিল দাবা। আমিও দাবা খুব ভালো খেলতে পারতাম। মিথিলার বাবার সাথে ভালোই জমতো। একদিন দুপুরবেলা মিথিলা আর তার মা তাদের নানু বাড়ি যায়। বাসায় মিথিলার বাবা একা। আমাকে দেখে মিথিলার বাবা ডাক দেয় দাবা খেলতে। আমি সোফায় বসে আছি। মিথিলার বাবা বলল, বাবা একটু বসো, আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি। আমি সোফায় বসে আছি। হঠাৎ মিথিলার বাবার চিৎকার শুনে দৌড়ে কিচেন রুমে যায়। এসে দেখি মিথিলার বাবা নিজের পেটে নিজেই ছুরি বসিয়ে দিচ্ছে আর চিৎকার করছে,
আজব ব্যাপার তো। আমি মিথিলার বাবার হাত থেকে ছুরিটা কেড়ে নিই। ততক্ষণে মিথিলার বাবা ফ্লোরে শুয়ে পড়ে। মিথিলার বাবার চিৎকার শুনে দারোয়ান মামা দৌড়ে আসে। এতক্ষণে মিথিলার বাবা না ফেরার দেশে পাড়ি জমায়। পুলিশ এসে আমাকে নিয়ে চলে যায়। মিথিলার বাবার খুনের অপরাধে আমাকে 12 বছরের কারাদণ্ড দেওয়া হয়। জেলখানায় যাওয়ার পরে একজনের সাথে আমার পরিচয় হয়। নাম তোফায়েল, বাসা ঢাকাতে। আমার 1 সপ্তাহ আগে এসেছে এই কারাগারে। কারাগারে থাকার আমাকে আর তোফায়েলকে আলাদা একটা রুম দেওয়া হয়। কারোর সাথে আমাদের মিলতো না। এই তো কারাগারে আসার ঠিক 3 দিন পরে একটা ছেলে আমাকে দেখে খিটখিটিয়ে হাসতে থাকে। আমার পাশে তোফায়েল দাঁড়িয়ে আছিল। ও সেটা সহ্য করতে পারেনি। ছেলেটার কাছে গিয়ে তোফায়েল জিজ্ঞেস করলো, ওই, আমার বন্ধুকে দেখে এভাবে হাসছিস কেন? আমার ইচ্ছে হয়েছে, আমার হাসছে, তাতে তোর কি? কি বললি? বলে ছেলেটাকে চড় থাপ্পড় মারা শুরু করে। ছেলেটার নাক ফেটে রক্ত বেরিয়ে পড়ছে। আমি তোফাইলের হাত ধরে টেনে নিয়ে আসি। কারাগারের দায়িত্বশীল যিনি, তিনিও তোফাইলকে খুব ভয় পেত। কারণ তোফাইল কাউকেই ছাড় দিয়ে কথা বলতো না। সপ্তাহ 2 যাওয়ার পরে একদিন আমি তোফাইলকে জিজ্ঞেস করি, আচ্ছা দোস্ত, সাধারণত এই কারাগারে খুনিদের রাখা হয়, তুই এখানে এসেছিস কোন অপরাধে? প্রিয়তমার বাবার খুনের অপরাধে। প্রিয়তমা? বাহ, তো তার বাবাকে বা কেন খুন করেছিস? বিশ্বাস কর দোস্ত, আমি ওর বাবাকে খুন করিনি। আমি তাকে বাঁচাতে গিয়ে ফেঁসে গেছি। মিথিলার বাবা নিজেই নিজেকে ছুরি দিয়ে খুন করেছে আমার চোখের সামনে। কিন্তু একটা মানুষ নিজেই নিজেকে কেন খুন করতে যাবে কি জানি। নিশ্চয়ই এর পিছনে বড় কোনো রহস্য আছে। তা ঠিক বলেছিস, কিন্তু তুই কোন অপরাধে এখানে এসেছিস? বাপরে খুন করছি। কার বাবাকে? নিজের বাপরে। কি বলিস, নিজের বাবাকে খুন করেছিস মানে? তবে শোন, আমাদের পরিবারে বাবা মা আর আমি থাকি। 3জন মিলে বেশ ভালোই কাটছিল দিনগুলো। জানিস মাহফুজ, আমার বাবা আমাকে পাগলের মতো ভালোবাসতো। সারা দিন আমার দুষ্টুমি করত। আমার বাবা ছিল সবচেয়ে ভালো। কিন্তু হঠাৎ করে বাবা কেমন যেন বাজে আচরণ শুরু করে। বেশি রাত করে বাসায় ফেরে। মা কিছু বললেই মাকে বকাঝকা করে। আমার সাথেও আর আগের মতো দুষ্টুমি করে না। একদিন বাবা অনেক রাতে এসে দরজায় নক করে। মা বাবার আসার অপেক্ষা করতে করতে টেবিলে বসেই ঘুমিয়ে পড়ে। দরজা খুলতে একটু লেট হয়েছে বলেই বাবা মায়ের গালে ঠাস করে চড় মেরে বসে। সেদিন সারা রাত মা খুব কান্না করছে। তারপর থেকেই মাঝে মাঝে মাকে মারধর করে। আমার কাছে এটা খুব খারাপ লাগে, কিন্তু কিছুই বলতে পারি না। একদিন মা খুব অসুস্থ হয়ে পড়ে। বাবাকে অনেকবার ফোন দিয়েছিলাম। প্রথম কয়েকবার ফোন কেটে দিয়েছে, তারপর ফোনটা বন্ধ করে রেখেছে। পাশের বাসার রহিম চাচা এসে মাকে হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল, দুঃখিত, রোগীকে আমরা বাঁচাতে পারিনি। কথাটা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। রাত্রিবেলা বাবা নেশা করে বাসায় ফিরেছে। বাবাকে দেখে মাথায় রক্ত উঠে যায়। কিচেন রুম থেকে বটিটা হাতে নিয়ে নিষ্ঠুরের মতো কুপিয়ে বাবাকে খুন করে জেলে এসেছি। এত পাষাণ তোর হৃদয়টা। খুব পাষাণ। পাষাণ না হয়ে উপায় কি বল? এই নিঠুর বাবার জন্য আমি মাহারা, আর তাকে কিভাবে বাঁচিয়ে রাখতে পারি বল? আচ্ছা বাদ দে সব। 12টা বছর পর জেল থেকে আজ ছাড়া পেলাম। এই গভীর রাতে ল্যাম্পপোস্টের আলো ছাড়া আমার কোনো সঙ্গী নেই। আগে যেই বাসায় ভাড়া থাকতাম সেটাতে অবশ্যই নতুন কোনো ভাড়াটে থাকে। আজকে রাতটা কোনো বখাটে ছেলেদের মতো কাটিয়ে দিতে হবে। আমার 1 সপ্তাহ আগে তোফায়েল ছাড়া পেয়েছে। তোফায়েলের তো খোঁজ নেই, কোথায় আছে কি করছে সবই অজানা। হঠাৎ চোখের সামনে একটা লোককে দেখে কিছুটা অবাক হয়ে গেলাম। এ কি? এটা তো দারোয়ান মামা। দারোয়ান মামা এই গভীর রাতে রাস্তায় একা একা কি করছে? এই যে, আপনি আলতাফ পারভেজ না? জি, আমি আলতাফ পারভেজ। আপনি কে? মামা আমি। আমাকে চিনতে পারেননি? আমি মাহফুজ। ওই যে, ও হ্যাঁ, চিনতে পারছি। কেমন আছো বাবা? এই তো মামা, ভালোই। আজকে জেল থেকে ছাড়া পেলাম। রাতে কিছু খেয়েছো? না মামা, সারাদিন কিছুই খাওয়া পড়েনি। আপনি খেয়েছেন? হ্যাঁ, খাইছি রে বাপ। আপনার এই হাল কিভাবে হলো? তোমার সাথে কিছু কথা আছে বাপ। আগে আমাগো বাসায় চলো, কিছু খাইয়া লও, তারপর তোমারে সব কমুনে।
আচ্ছা মামা চলেন। দারোয়ান মামা কেমন যেন হয়ে গেছে। আগের মতো সেই হাসি খুশি এখন আর তার মাঝে নেই। মামা দেখে মনে হচ্ছে পুরো বুড়ো হয়ে গেছে। এমনি মামারও তো বেশি বয়স হয়নি। রাতে পান্তা ভাত আর আলুর ভর্তা দিয়ে পেট ভরে ডিনারটা সেরে নিলাম। খুব তৃপ্তি নিয়ে খেয়েছি। আচ্ছা মামা, আপনি কিছু বলতে চেয়েছিলেন, এখন তাহলে বলুন। আমারে মাফ করে দাও বাপ, আমার জন্যই তোমার এত বড় ক্ষতি হয়েছে। আমার যদি সেদিন টাকার উপর লোভ না থাকতো, তাইলে হয়তো তোমার এত বড় ক্ষতি হইতো না। ঠিক বুঝলাম না মামা, বুঝিয়ে বলুন তো, আসলে কি বলতে চাচ্ছেন আপনি? 2 বছর আগে মিথিলারে ওরা কুত্তার মতো ধর্ষণ কইরা খুন করছে। শুধু তাই না, মিথিলার বাপরে ওরাই জাদুবিদ্যা কইরা খুন করছে। আহ! পিছন দিক থেকে কেউ একজন সোজা মামার মাথা বরাবর গুলি করে। আমাকে দেখেই দৌড়ে পালিয়ে যায়। চেহারাটা দেখে ঠিক চিনতে পারিনি। গায়ে কালো পোশাক পরা ছিল। মুখে মাস্ক পরে থাকায় চেহারাটা দেখা যায়নি। ছেলেটার পিছনে ছুটতে লাগলাম। একটা কালো বাইক ছেলেটা আমার সামনে থেকে পালিয়ে যায়। কিন্তু একটা ক্লু রেখে যায়, ছেলেটার বাইকের নাম্বার। ছেলেটাকে পিছু করে না পেয়ে ছুটে আসি মামার কাছে। এসে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মামার লাশ। মামাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে শরীরের লোমগুলো সব দাঁড়িয়ে গেছে। এখনই আমাকে এখান থেকে পালাতে হবে, নয়তো পুলিশ এসে আমাকে সন্দেহ করতে পারে। তাই আগ পিছু না ভেবে মামাকে ফেলে রেখে চলে আসি। হাতে ঘড়ি না থাকায় সময়টা ঠিক বলতে পারছি না। আনুমানিক 4টা হবে। চারিদিক নিস্তব্ধ। কিছুক্ষণ পরেই সকাল হবে। মসজিদগুলো থেকে বেরিয়ে আসবে সুমধুর আজানের ধ্বনি, পাখপাখালির কিচিরমিচির গান। আজকের আকাশটা কেমন যেন আনমনা হয়ে আছে। ছোটবেলায় আকাশের দিকে তাকালে খুব ভালো লাগতো, মনটা আনন্দে ভরে যেত। 12টা বছর পর মন ভরে আকাশকে না দেখায়। আজ আকাশটা আমার সাথে রাগ করে আছে। আকাশের দিকে তাকিয়ে বললাম, আমার সাথে রাগ করে কোনো লাভ নেই। এসব নিয়তেরই খেল। পথের সামনে কিছু বখাটে ছেলে এসে হাজির। দেখে মনে হচ্ছে একটু বেশিই নেশা করেছে। এদের কেলিয়ে কোনো লাভ নেই, তার চেয়ে বরং চেপে যায়। কিন্তু না, ওরা আমার পথ আটকে দাঁড়িয়েছে। একজন পিছন থেকে একটা ছুরি বের করে আমার সামনে এসে ধরে। বেশি কথা না বলে, কি আছে বের কর, নয়তো একদম কুচি কুচি করে ফেলবো। আমি বললাম, দেখ ভাই, যদি নিজেদের ভালো চাস তো আমার সামনে থেকে কেটে পড়, নয়তো খবর আছে কপালে। ওরা আমার কথা শুনে খিলখিলিয়ে হেসে বলল, তোর সাহস তো কম না, তুই আমাদেরকে কি বললি? দেখ ভাই, আবারও বলছি, নিজেদের ভালো চাস তো আমার সামনে থেকে কেটে পড়, নইলে ওই, নইলে কি, কি করবি তুই? মাথাটা পুরো গরম করে ফেলে যে ছেলেটা আমার সামনে ছুরি ধরে দাঁড়িয়ে আছে, ওর হাত থেকে একটানে ছুরিটা কেড়ে নিয়ে সোজা ওর পেটে ঢুকিয়ে দিই। এটা দেখেই সবাই এক দৌড়ে আমার সামনে থেকে কেটে পড়ে। ছেলেদের তাড়িয়ে ল্যাম্পপোস্টের আলো দিয়ে আনমনে হাঁটতে লাগলাম। হঠাৎ চোখ পড়ল সামনের দিকে। একটা ছেলে দৌড়ে এদিকে আসছে। মনে হচ্ছে কেউ তাকে তাড়া করছে। এ কি, এ তো দেখছি তোফায়েল। আমি বললাম, কি রে তোফায়েল ভাই, তুই এভাবে দৌড়ে কোথায় যাচ্ছিস? দোস্ত, এখন এখান থেকে পালা, পরে সব খুলে বলবো। কেন পালাবো? কি হয়েছে? আরে, এখন কথা বলার সময় নেই। পুলিশ পিছে তাড়া করছে। পুলিশ? সকাল হতে আরো কতক্ষণ বাকি আছে কি জানি। জেল থেকে বের হয়ে প্রথম এই বখাটে ছেলেটাই আমার হাতে মার্ডার। এই তো, আর কিছুক্ষণ পরেই মনে হচ্ছে মসজিদগুলো থেকে আজানের ধ্বনি ভেসে আসবে। শুরু হবে পাখপাখালিদের কিচিরমিচির গান গাওয়া। জেগে উঠবে এক নতুন সূর্যি মামা। তোফায়েল পাশে বসে আছে। আমি তোফায়েলকে বললাম, আচ্ছা কি হয়েছিল? পুলিশ তাড়া করছিল কেন? কি করেছিস? আর বলিস না, একজনকে খুন করেছিলাম। খুন? কাকে? কেন? হ্যাঁ, খুন। ওর কত বড় কলিজা, ওই আমার গালে চর মারে। কে? আর কেনই বা চর মারছে? চিনি না, কোনো পকেটমার হবে। আমার মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল। ওর কলার চেপে ধরি, বেটা আমার গালে চর মেরে বসে। ওর হাতে একটা ছুরি ছিল, সোজা ঢুকিয়ে দিছি। ভালো করেছিস। জেল থেকে কখন বের হলি? দুপুর 12টার দিকে। এত রাতে রাস্তায় কি করিস? তো কি করব বল, কোথায় থাকবো? তুই চাইলে আমার সাথে থাকতে পারিস। আমাদের বাসায় 2 বন্ধু আবার একসাথে থাকবো।
তোকে দারোয়ান মামার কথা বলেছিলাম না? হুম। উনি কিছুক্ষণ আগে মারা গেছে। কেউ একজন পিছন দিক থেকে গুলি করে থুড়ি উড়িয়ে দিছে। মিথিলাকে 2 বছর আগে ধর্ষণ করে খুন করা হয়েছে। মিথিলার বাবাকে বশ করে খুন করা হয়েছে। আর এগুলো একজনেরই কাজ। কি বলিস এসব? কে সে? নাম কি তার? কিছুই জানি না। নামটা বলতে পারেনি। নামটা বলার আগেই গুলি। গুলিটা করছে কে? তাকে ধরতে পারিসনি? না। কালো একটা বাইক নিয়ে পালিয়ে গেছে। চেহারাও দেখতে পারিনি, মুখোশ পরা ছিল। তবে যাওয়ার আগে একটা ক্লু রেখে গেছে। কি ক্লু? ওর বাইকের নাম্বার। আমার বিশ্বাস ও এই এলাকাতেই আছে। সো আমাদের প্রথমে বাইকটাকে খুঁজতে হবে। তারপর তুই শুধু আমার সাথে থাকিস। একদম চিন্তা করিস না। ওই জানোয়ারগুলোকে এমন কঠিন শাস্তি দিয়ে মারবো যাতে ওদের মৃত্যু দেখে পুরো দেশ চমকে ওঠে। ওরা হয়তো আমাকে না পেয়ে চলে গেছে। চল বাসায় যাওয়া যাক। আচ্ছা চল। বাসায় এসে এক ঘুমে দুপুর 12টা। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেই। এখনো তোফায়েল নাক ডেকে ঘুমাচ্ছে। আমি বাইরে যে হালকা নাস্তা সেরে আসি। এখনো বেটা নাক ডাকে। জগ থেকে হালকা একটু পানি নিয়ে বেটার চোখে ছিটে দিই। অমনি এক লাফে উঠে বসে। আমি বললাম, কিরে, ঘুম ভেঙেছে? তুই কখন উঠলি? আমি উঠে ফ্রেশ হয়ে বাহির থেকে নাস্তা সেরে এসেছি। তাড়াতাড়ি ওঠ। উঠে ফ্রেশ হয়ে নে। মিশন স্টার্ট করতে হবে। কিসের মিশন? ঘুমিয়ে কি সব ভুলে গেলি নাকি? আজকে বিকালে মার্কেটে যেতে, কিছু কেনাকাটা করতে হবে। রাত 2টা বাজে। মিথিলা আমার দিকে একমনে তাকিয়ে আছে। ওর চোখগুলোতে মায়ায় ভরা। ওর চোখের মায়া দিয়ে আমাকে বশ করে ফেলেছে। আমি আর একটু এগিয়ে গিয়ে আলতো করে ওর কপালে একটি চুমু খাই। ও খুব লজ্জা পেয়ে যায়। লজ্জায় পুরো লাল হয়ে গেছে। কোনো কথা বলছে না। ওর ঠোঁটগুলো কাঁপছে। মনে হচ্ছে ও আমায় কিছু বলতে চাচ্ছে। আমি অধীর আগ্রহ নিয়ে ওর দিকে তাকিয়ে আছি। হঠাৎ পিছন থেকে যেন কেউ একজন আমাকে চেঁচিয়ে ডাকতে থাকে। আমার ঘুমন্ত স্বপ্নটাকে নিমিষেই শেষ করে দিল তোফায়েল। খুব রাগ উঠেছে ওর উপর। কি আর করার। তোফায়েলকে লক্ষ্য করে বললাম, কি হয়েছে? এভাবে চেঁচাচ্ছিস কেন? দেখ তো, এটা ওই বাইকটা কিনা। বাইকের দিকে তাকাতেই আমার চোখ কপালে উঠে যায়। এ কি? এত তাড়াতাড়ি ক্রাইমকে খুঁজে পাবো কল্পনাও করিনি। দোস্ত, এটাই। ধর বেটারে, এখনই ওরে জ্যান্ত কবর দেবো। দোস্ত দাঁড়া, তুই কোনো কথা বলিস না। শোন, ওদের টিমে ও একা না, আরো অনেকে আছে। ওকে এখনই মারলে আমাদের নেক্সটে যেতে অনেক পথ পাড়ি দিতে হবে। তার চেয়ে বরং তুই আমরা একটা কাজ করি, ওকে কিডন্যাপ করি। এই হাত মোজাটা পরে নে। এতেও অজ্ঞান করার মেডিসিন লাগানো আছে। ওর সাথে হ্যান্ডশেক করলেই ও অজ্ঞান হয়ে পড়ে যাবে। তারপর দুজন মিলে ওকে তুলে নিয়ে আসবো। ওকে ডান। ওকে, নাও স্টার্ট। তোফাইল আমার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে। ওর চোখ বলছে ও আমায় কিছু বলতে চাচ্ছে। আমি ওকে লক্ষ্য করে বললাম, কিরে, কিছু বলবি নাকি? শোন না, আমার একটা ভালো লেগেছে। বলিস কি? কাকে? এই এলাকায় থাকে, চিনি না, আজকে প্রথম দেখলাম। বাহ, প্রথম দেখাতেই প্রেম? তোফাইলের দিকে লক্ষ্য করে দেখলাম ও আমার কথায় কিছুটা লজ্জা পেয়েছে। আমি আবার বললাম, মেয়েটি দেখতে কেমন ছিল রে? পুরো পরীর মতো। এত সুন্দরী মেয়ে আগে কখনো দেখিনি। আমি একটু দুষ্টমি করে বললাম, দেখবি কেমনে, সারা বছর কারাগারেই কাটিয়েছিস। ও ঠোঁটের কোণায় হাসির রেখা ফুটে উঠেছে। ওর মুখে 12 বছরের এই প্রথম হাসির রেখা ফুটে উঠতে দেখেছি। সব সময় ও গম্ভীর হয়ে থাকতো। ও হেসে ফেলে আবার বলতে লাগলো, মেয়েটির হাসিতে জাদু আছে। বলতে গেলে ওর হাসি দেখি আমি প্রেমে পড়ে গেছি। বাহ, কিয়া বাত হে, প্রেম জিন্দাবাদ। মেয়েটিকে সত্যিই আমার খুব ভালো লেগেছে। চিন্তা করিস না, এই লাভগুলো থাকতে তোর এত টেনশনের কি আছে? মেয়েটি যদি সিঙ্গেল হয়ে থাকে তাহলে যেভাবে হোক তোর ফান্দে ফালামো। ও আবার হাসতে লাগলো। তোফায়েল ছেলেটা একটু কালো, তবে ওর হাসিটা খুব সুন্দর। ওর হাসিতে আমার মনটাও খুশিতে ভরে গেছে। তোফায়েলকে আবার বললাম, প্রথম প্রেমে পড়েছিস, ট্রিট দিবি না? লাভ গুরু, বলছি কি, আপনি যদি আপনার ভাবিকে আমার সাথে সেটেল করে দিতে পারেন তাহলে আপনি যা খেতে চাবেন আপনাকে তাই খাওয়াবো। মনে থাকে যেন। জি বস, আপনাকে ভুললেও আপনাকে খাওয়ানোর কথা বলবো না।
এভাবে কিছুটা সময় রসিকতা করে পার করে দিয়েছি। একটা চেয়ারের উপর শক্ত করে বেঁধে রেখেছি বেটাকে। ওর জ্ঞান ফেরার সময় হয়েছে। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরবে। একটা গ্লাসে করে কিছু পানি নিয়ে এসে বেটার চোখে ছিটিয়ে দিই। আস্তে আস্তে বেটা চোখ খোলে। আমাদের দেখে হতভম্ব হয়ে যায়। কারা আপনারা? আমাকে এভাবে বেঁধে রেখেছেন কেন? আমি ওর সামনে এসে বলি, কারা আমরা তাই না? আমরা তোর বাপ। তোর বাপরে চিনতে পারিসনি? ও আমার দিকে তাকিয়ে 500 ভোল্টেজের শক খায়। ভাই আপনি? হ্যাঁ আমি। আমাকে এভাবে বেঁধে রেখেছেন কেন? জানিস না কেন বেঁধে রেখেছি? দারোয়ান মামাকে মেরেছিস কেন? মেরেছি, বেশ করেছি। বেটা দুই মুখী সাপ। আমাদের কাছ থেকে টাকা খেয়ে আমাদের উপর ছুরি মারে। তোর সাথে আর কে কে আছে? বলবো না। ভালোই ভালোই বলছি। বাঁচতে চাইলে বল। নাইলে? নাইলে কি করবি? মেরে ফেলবি? মেরে ফেললেও বলবো না। তোফায়েল, ব্লেডটা দে তো। আবারও বলছি, তোদের টিম মেম্বারে কে কে আছে বল। বলবো না বলছি। বলবো না। তোফায়েলের হাত থেকে ব্লেডটা নিয়ে ওর হাতের আঙ্গুলগুলো পোঁছাতে শুরু করি। ওর পুরো হাত রক্তে ভিজে গেছে। ও একের পর এক চিৎকার করতে থাকে। ভাই বলছি, আমি সব বলবো। বল, তোদের টিমে কে কে আছে? রাহাত, রায়হান আর আমি। মিথিলার বাবাকে কেন খুন করেছিস? ওর বাবার সব সম্পত্তি আমাদের দখলে আনার জন্য। পরে জানতে পারি ওর বাবার সব সম্পত্তি মিথিলার নামে রেখে গেছে। তাই তোরা মিথিলাকেও খুন করেছিস? হ্যাঁ, ঠিক তাই। মিথিলাকে জানোয়ারের মতো ধর্ষণ করেছিস কেন? ভাই, বিশ্বাস করেন, মিথিলাকে আমরা ধর্ষণ করা অবস্থায় রাস্তায় পেয়েছি। আমরা মিথিলাকে ধর্ষণ করিনি। তাহলে কারা করেছে? ওর কলেজেই পড়ে, নাম বাদশা। আচ্ছা, যা, তোকে ছেড়ে দিলাম। এখন এখান থেকে পালা। তোফায়েল আমার দিকে তাকিয়ে বলল, তোর মাথা ঠিক আছে তো? কেন, কি হয়েছে? তুই ওকে ছেড়ে দিলি কেন? ওকে যেতে দে। ওকে আমরা মারবো কেন? ও নিজেই নিজেকে মারবে। মানে? কালকে সকালেই টের পাবি। নেক্সট টার্গেট বাদশা। পরের দিন সকালবেলা খবরের কাগজে নিউজ ছাপছে, 3 বন্ধু রাহাত, রায়হান ও আরমানের মৃত্যু। তোফায়েল আমাকে লক্ষ্য করে বলল, কি রে, কিভাবে কি করলি? বেশি কিছু করিনি, শুধু ব্লেডে একটু বিষ মিশিয়ে দিয়েছি। তাহলে তো শুধু আরমানের মৃত্যু হওয়ার কথা। বাকিরা? আরমান এই ঘটনার সাথে সাথে ওদের কাছে গিয়ে ওদের জানিয়ে দিয়েছে। বাকি 2জন রাহাত আর রায়হান ওর প্রতি কিছুটা হলেও ক্ষেপে গেছে। ওদের কথা কেন বলছে? আর ব্লেডে যে বিষটা মেশানো ছিল, এটা সাধারণ কোনো বিষ না। এই বিষ যার শরীরে যায় তার মৃত্যুর আগ পর্যন্ত তার নিঃশ্বাস দিয়ে এই বিষ বের হতে থাকে। ওর রক্তের সাথে মিশিয়ে ওর নিঃশ্বাস দিয়ে বিষটা বের হতে লাগছে। আর এই বিষ নিঃশ্বাসের মাধ্যমে ওদের শরীরে ঢুকে গেছে। যার শরীরে এই বিষটা ছড়াবে 12 ঘন্টার মধ্যে সে মারা যাবে। বিষটা শরীরে ঢোকার পর থেকেই তার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে। পাগলের মতো ছটফট করতে থাকবে, অবশেষে মারা যাবে। ওদের কি এত সহজে মারা যায় বল? কিছুটা শাস্তি পেয়ে মরুক। ওদের মতো হেজা মেরে শুধু শুধু পুলিশের হাতে দাপনি খেতে যাব কেন? তুই পারিসও ভাই। বাদশার কি হাল করিস আল্লাহই ভালো জানে। আচ্ছা চল। কোথায়? বাদশার কলেজে। আচ্ছা চল, যাওয়া যাক। মাহফুজ কলেজের মাঠে যে তোফাইলকে লক্ষ্য করে বলতে লাগলো, জানিস দোস্ত, এই মাঠে আমার ইতিহাস আছে। ছোটবেলায় একবার র্যাকেট খেলতে যে উল্টো হয়ে মাটিতে পড়ে যায়। মাথার কাছেই একটা ইট ছিল। ইটের উপর মাথাটা যে পড়ে, মাথা ফেটে প্রচণ্ড রক্ত বের হয়। সেদিন সেদিন মিথিলা খুব কান্না করেছিল। আমার কোনো কষ্ট মিথিলা সহ্য করতে পারতো না। এত ভালো বন্ধু ছিল ও আমার। ওর জন্য খুব কষ্ট হচ্ছে রে। ছোটবেলার স্মৃতিগুলো খুব কাঁদাবে। কিছুই করার নেই, এটা নিয়তিরই খেল। আচ্ছা বাদ দে, চল ওই ছেলেটাকে জিজ্ঞেস করি বাচ্চাকে কোথায় পাওয়া যাবে। এই যে ভাইয়া, একটু শুনবেন? হ্যাঁ বলুন। আচ্ছা, এই কলেজে পড়ে বাদশা নামের একটি ছেলে, তাকে এখন কোথায় পাওয়া যাবে? আপনি কোন বাচ্চাকে খুঁজছেন? আসলে এই কলেজে বাদশা নামে 2জন আছে। আপনি মিথিলাকে চেনেন? মিথিলা আপুকে চিনব না? এটা কোনো কথা বললেন? মিথিলা আপু আমাকে তার ছোট ভাইয়ের মতো ভালোবাসতো। খুব ভালো একটা মেয়ে ছিল। তার মুখে মাহফুজ নামে একটা ছেলের গল্প শুনতাম সব সময়। তার ছোটবেলার বন্ধু ছিল।
আপুকে আমাদের কলেজের বাচ্চা ভাই সবসময় ডিস্টার্ব করতো। আপু কখনো বাচ্চা ভাইকে পাত্তাই দিত না। মিথিলা সব সময় যে ছেলেটার গল্প বলতো, আমি সেই ছেলে মাহফুজ। বাচ্চাকে খুঁজতেছি। ভাই, আপনি মনে হয় বাচ্চা ভাইকে চেনেন না। বাচ্চা ভাইয়ের নামে অনেক থানা মামলা করা হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। ওদের টাকার অনেক জোর, ওর মার অনেক ক্ষমতা। ওদের বাসায় কে কে আছেন বলতে পারেন? ও আর ওর মা। ওর বাসার অ্যাড্রেসটা দিতে পারবেন? জি। ঘড়ির কাঁটায় রাত 12টা 5 বাজে। বাচ্চা আর বাচ্চার মাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। মাহফুজ বাচ্চাকে বলল, এই নিয়ে মিথিলা সহ মোট কতজনকে ধর্ষণ করেছিস? দেখি তোর শরীরের কত তেজ। আজ তুই তোর মাকে আমাদের সামনে জানোয়ারের মতো ধর্ষণ করবি, ঠিক যেমনটা মিথিলার সাথে করেছিস। ও ভুলেই তো গেলাম। আচ্ছা, তোদের না অনেক ক্ষমতা, আজ কই গেল তোর ক্ষমতা? বাচ্চাকে ছেড়ে দিয়ে বললাম, চল শুরু কর। বাচ্চা চোখ বড় আমার দিকে তাকাতে তোফাইল হাত থেকে লাঠিটা নিয়ে কুত্তার মতো পিটাতে শুরু করি। বাচ্চার মা চিৎকার দিয়ে বলে, বাবা ওকে ছেড়ে দাও, ওকে এভাবে মেরো না। কে শোনে কার কথা? রাত 2টা, নিস্তব্ধ এলাকা, চারিদিক শুনশান নীরবতা। ল্যাম্পপোস্টের আলো দিয়ে হাঁটছে মাহফুজ আর তোফায়েল। তোফায়েল মাহফুজকে বলল, ওদের এত কঠিন শাস্তি দিয়ে মারাটা কি ঠিক হয়েছে? কি করব বল? ওদের মতো জানোয়ারদের এর থেকেও কঠিন শাস্তি দিয়ে মারা উচিত ছিল। শুধু ছেলেকে দিয়ে মাকে ধর্ষণ করিয়েছি, মায়ের হাতে ছেলেকে খুন করিয়েছি। ব্যাস, এটুকুই তো। সমাপ্ত।